হুম। আচ্ছা, আমরা কনজিউমার ইউনিট পর্যন্ত দেখছিলাম। আচ্ছা, এখানে যেটা মেইন বিষয় সেটা হলো আপনার এইটা, যে আমরা কাস্টমার আইডি পর্যন্ত করছি, রাইট? কাস্টমার আইডি, এখানে বিষয়টা হচ্ছে কাস্টমার আইডিতে একটা বিষয় আছে, এটা আপনাদেরকে আমি বলি, যে আমার কাস্টমার আইডিতে তিনটা জিনিস, একটা হচ্ছে কি ইউনিক আইডি, একটা হচ্ছে 6 ডিজিট নিউমারিক ভ্যালু, আর একটা হচ্ছে নিউমেরিক ভ্যালু। এই তিনটা টার্মস সবগুলোই আপনাকে ফুলফিল করতে হবে। হ্যাঁ, এখন যদি যারা পারেন তারা তো ফুল পুরাটাই দিবেন, কিন্তু ধরেন অনেক সময় আপনার মনে না থাকলো যে কোনো ভ্যালিডেশন কি ভ্যালিডেশন আছে আপনি মুখস্থ করতে পারলেন না বা আপনার মনে থাকলো না, তখন শর্টকাট বুদ্ধি হচ্ছে যেই কয়টা আপনি মনে থাকবে, যেই কয়টা মনে থাকবে সেই কয়টাই দিবেন। ধরেন আপনার ই ই মানে যদি আমাকে বলেন যে ই এর জন্য কি আছে, নিউমেরিক ভ্যালু, এর জন্য আমরা কোনটা দেব? নিউমেরিক ভ্যালু এর জন্য আমরা কোনটা দেব? নিউমেরিক ভ্যালু এর জন্য আমরা কোন ফাংশনটা ইউজ করব? ইজ নাম্বার। ঠিক আছে, নিউমেরিক ভ্যালুর জন্য আমরা কি করব? ইজ নাম্বার। সো তাহলে আপনি যদি আপনার পুরোটা মনে না থাকে, আপনি ইজ নাম্বার সেল অ্যাড্রেস দিয়ে দেন। ঠিক আছে, এরপরে আপনাকে বলতেছে 6 ডিজিট, এর জন্য আপনি কি ফাংশন ইউজ করবেন? লেন ইজ ইকুয়াল টু 6, এইটুকু। হ্যাঁ হ্যাঁ, আর বাকি ধরেন ইউনিটটা আপনার মনে নাই, ভুলে গেছেন, যদি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে এইটুকু দিয়ে হলো আপনি ভ্যালিডেশনটা করবেন, মানে যাতে বোঝা যায় যে আপনি ভ্যালিডেশন করছেন। বুঝতে পারছেন? মানে অনেক সময় আমাদের মনে নাই থাকতে পারে। এবার আমরা সেদিন কি করছিলাম, এখানেই পুরাটা সিলেক্ট করে তারপরে কি করছিলাম, ডাটা ভ্যালিডেশনে গেছিলাম, গিয়ে মানে এই পুরাটা সিলেক্ট করে তারপরে আমরা কি করলাম, ডাটাতে গেলাম, তারপর ডাটা ভ্যালিডেশনে গেলাম, যাওয়ার পরে কি হয়েছে, আচ্ছা এই যে দেওয়া আছে, হ্যাঁ এটা আমরা করেছিলাম। এরপরে ধরেন এটা আমরা করলাম, এরপরে কাস্টমার নেমের ক্ষেত্রে আমরা কি করছিলাম, বি সি ডি এভাবে পুট করে দিয়েছিলাম, রাইট? কিন্তু এখানে সেটা আমি পুট করতে পারতাম যদি এই কথাটা না বলতো যে কাস্টমার নেম শুড বি ফিল্ড অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি। এই কথাটা যদি না বলতো তাহলে আমরা এখানে ভ্যালিডেশন দিয়ে এইখানে এই কাস্টমার নেমগুলো বিসিডি বসায় দিতাম, কিন্তু এখানে সমস্যাটা করছে এইটাই যে কি করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা একটা হেল্পার টেবিল নেব। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হেল্পার টেবিল নেব। এই ক্ষেত্রে আমরা নিচ্ছি কেন? কারণ আমাকে ওইটুকু অংশ করছে। এখানে হেল্পার টেবিল ফর কাস্টমার, হেল্পার টেবিল ফর, এইটুকু লিখলেই হবে। হ্যাঁ, হেল্পার টেবিল কি টেবিল করবেন? এবার কাস্টমার আইডির যে ভ্যালিডেশনটা আছে, তাই না, সেটা পুরোটা এখানে দিবেন, নট এখানে। ঠিক আছে, কেন? এটা একটু পরে বুঝতে পারবেন। এখানে কাস্টমার আইডি গুলো দিবেন। আমি যেটা করতেছিলাম যে কি, যারা সেদিন ক্লাসে ছিলেন না তারা দেখেন, ডাটা ভ্যালিডেশনে যাবেন, ডাটা ট্যাবে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাবেন। এবার এই যে নেম এটা দিয়ে দিছে, দেখেন সব ওটা দেওয়াই আছে। আবার দেখাবো এটা, আচ্ছা এটা দিয়েই দিছে। হ্যাঁ, মানে এটা অটোমেটিক এখান থেকে কপি করছি তো নিয়ে নিছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনি ভ্যালিডেশন গুলো দিবেন এবং 101001 দিলাম। হ্যাঁ, দিলাম। এখন একটা যদি আলফা নিউ আরেকটা যদি সেম দেই, অবশ্যই এরর দেখাবে। এটা এরর দেখাচ্ছে না, তার মানে ভ্যালিডেশন। ও 2 দিছি তো, সরি। আবার 1 দিলে তখন এই দেখায় না, এটা পায় নাই সবাই। ফিল্ড ফরম্যাটিং অনলি। ঠিক আছে, এখন দেখি কি ব্যাপার।
N5 E101001 ঠিক আছে। আচ্ছা এবার 101002 না 2 না 1 আচ্ছা পাচ্ছে না। এক্ষেত্রে ফিল ফরম্যাটিং অনলি বা কপি সেল দিয়ে দেখি দাঁড়া কপি সেল দিলে মনে হবে। দেখি 101001 তাও তো দেয় না, কি ব্যাপার? ভ্যালিডেশন মনে নাই। এই যে দেখেন ভ্যালিডেশন হওয়ার কথা তাই না, এরর মেসেজ দেওয়ার কথা হচ্ছে না, তাহলে আমরা একটু গিয়ে দেখবো হয়েছে তো। ও এখানে ভুল আছে, দেখেন ভুলটা কি হয়েছে দেখেন, কাউন্ট ইফে গিয়ে ভুলটা হয়েছে। অ্যাবসলিউট করা যে দেখতে পাচ্ছেন, দেখেন কি বলছে N6 ওকে গুড N6 ঠিক আছে N6 ঠিক আছে, বাট এখানে কি লিখছে A7 থেকে অ্যাবসলিউট করা যে, এই জন্য ঝামেলাটা হয়েছে। এটা হবে N5 থেকে N কত পর্যন্ত আছে, আমি কত কে জানি N11 মনে হয়, N5 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত, বুঝতে পারছেন? অ্যাবসলিউট করা যেহেতু আছে সেই জন্য এই ঝামেলাটা হয়েছে, বুঝতে পারছেন? কে কে বুঝেন না এটা হাত তুলেন। কি ভুল হলো সারিকা বলেন? সেল অ্যাড্রেসটা ভুল না, মানে আমি যেহেতু কপি পেস্ট করছি সেজন্য অ্যাবসলিউট করা ছিল যেটা, হ্যাঁ করতেছি, হ্যাঁ না এই যে 5 থেকেই ধরতেছি, এই যে N5 N10 ঠিক আছে। হ্যাঁ এবার দেখেন হবে, এবার এটাকে ধরে যদি টান দেন তাহলে ফিল্ড ফরম্যাটিং অনলি যদি দেই তাহলে দেখেন এখন ডাটা ভ্যালিডেশনে গিয়ে প্রথমে N5 তাই না, ম্যাগনিফায়ার দিয়ে নিই নাহলে দেখতে পাবেন না। ডাটা ভ্যালিডেশন এই যে ঠিক আছে N5 N5 তারপর পুরোটা N5 ওকে ডান। এবার এটা লিখছি, এবার 101002 যদি দেই তাহলে অবশ্যই এরর মেসেজ দেখানোর কথা দিছে, আবার 101002 দিলে ঠিকঠাক দেখাবে তাই না। আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখতেছি ডাটা ভ্যালিডেশনে যাচ্ছে, এটা একটা বিরক্তিকর বিষয় না? এইটা যখন আপনি করবেন, যখন এই কাজটা করবেন তখন আগে কি করে নেবেন, এটা 4 5 এভাবে টান দিলেই চলে আসবে। কত পর্যন্ত আছে দেখেন তো, 4 5 6 হবে না, 6 পর্যন্ত না। আচ্ছা তো এইখানে আমরা ভ্যালিডেশন দিচ্ছি তাই না, আমরা কি করছি ডাটাতে গেছি, ডাটা ভ্যালিডেশনে গেছি। আপনারা চাইলে এইখানে তো ভ্যালিডেশন দিচ্ছেন, তার আগে ইজ ইকুয়াল টু প্রথম হচ্ছে ইজ নাম্বার, এই সেল অ্যাড্রেসটা দিলেন ইজ ইকুয়াল টু কত 6 তাই না, কমা দিয়ে পরেরটা কি লেন ইজ নাম্বার ইজ ইকুয়াল টু, হ্যাঁ এই তাই তো, সরি লেন ইজ ইকুয়াল টু 6 তারপরে কমা দিয়ে কাউন্টিং, একটা রেঞ্জ রেঞ্জ তো নেই, এটা একটা বেজা, রেঞ্জ N5 টু N11, এবার F4 10 আচ্ছা 10 কমা N5 ব্র্যাকেট ক্লোজ লেস দেন 2
আর কিছু আছে? তারপরে ব্র্যাকেট দিয়ে সামনে এন্ড, রাইট? ওকে, তাহলে এইটা লিখে যখন ট্রু আসবে, অর্থাৎ আপনি চেক করে দেখলেন একবার E101001 ফলস আসবে, একে তো দিচ্ছেই না, তারপরে আপনি যদি লেখেনও আপনার ট্রু আসতে হবে। খেয়াল করেন প্রসেসটা কি, প্রসেসটা নর্মাল যে প্রসেসটা আবার দেখাচ্ছি। এই পুরো সবকিছু ডিলিট করে দিলাম, ঠিক আছে, ফলস আসলো। ধরেন ডাটা ভ্যালিডেশনে গিয়ে এটাও ক্লিয়ার করে দিলাম, সব মানে সবকিছু ক্লিয়ার করে দিলাম, দেখেন এটাও রাখলাম না। হ্যাঁ, ওকে, এখানে দেখি আছে কিনা, আছে মনে হয় না, সব জায়গা থেকে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের কাজ কি হবে, প্রথমত আমরা যখনই ইনপুটটা এখন এখানে দেব, কাস্টমার আইডি এখানে না, এই একটা প্রশ্নের জন্যই আপনার এরকম, বাকি সবকিছু কিন্তু অন্যরকমই হবে, ঠিক আছে। এই একটা জিনিসের ক্ষেত্রে আমরা কাস্টমার আইডিটাতে কোথায় দিব, এখানে দিব, এখানে দিব। এবার সরাসরি ডাটা ভ্যালিডেশনে যাওয়ার আগে আমরা কোনো একটা সেলে এই জিনিসটা আগে করে নিব। কেন? কারণ দেখা যায় ভুল হলেও বিষয়টা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ভুল হলো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং ঠিক করতে পারতেছি। এবার আমরা চেক করে নিব W101001, এটা কেন দিলাম, আলফা নিউমেরিক দিলাম, ঠিক আছে, ফলস দেখাচ্ছে। ওকে, এরপর দেখাচ্ছে কি কম দিলাম, কম সংখ্যক মানে 6 ডিজিটের কম দিলাম, 10, ফলস দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার দুইটা হলো, একটা হচ্ছে নিউমেরিক টেস্ট হলো, আর একটা হচ্ছে 6 ডিজিট কিনা চেক হলো, আর বাকি হচ্ছে কি কাউন্টিভ, ঠিক আছে। সেটা আমরা এখানে এখন দিলে বুঝবো না, আমাদের আরেকটা ভ্যালু, দুইটা ডাবল ভ্যালু হলে তখন বুঝতে পারবো। আচ্ছা, এবার যখন আপনি এখানে ফলস পেলেন তখন আপনার কাজ হবে এই পুরো জিনিসটাকে কপি করে এখানে সিলেক্ট করলেন, তারপর ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছি? বিষয়টা হচ্ছে কি যে আপনি এই সেলে, এই যে এখন যেখানে আমি লিখতেছি, এইখানে লিখার আগে এখানে ট্রু ফলস আগে এনে নেবেন। কেন? যাতে এডিট করতে, মানে ভুল হলো আপনার এডিট করতে সুবিধা হয়, ঠিক আছে। কোনো একটা কিছু লিখতে ভুল হতেই পারে, যাতে এখানে এডিট করতে সুবিধা হয় সেজন্য আগে আমরা এখানে ট্রু অথবা ফলস এনে নিব। যখনই ট্রু আসবে অর্থাৎ আপনার পুরো জিনিসটা কমপ্লিট, মানে আপনি শিওর এইটাই আমার ডাটা ভ্যালিডেশন ওকে, তখনই আপনি এই পুরো জিনিসটাকে নিয়ে এখানে পেস্ট করবেন। বুঝতে পারছেন? আগে এখানে লিখতে গেলে অনেক সময় লিখতে ভুল হতে পারে, ঠিক আছে। এবার দেখেন 101001 ট্রু, তার মানে আমার সমস্ত কিছু হয়েছে। এবার 101001 আরেকটা দিলে আমাকে এরর মেসেজ দিবে, তাহলে আমি বুঝতে পারছি। এবার আপনি বাকি ফিল আপ করেন। এটা আপনি সব ক্ষেত্রেই, আমাদের যতগুলো টুলস আছে সবগুলো ক্ষেত্রেই আপনাকে এই প্রোটোকলটা মেনটেন করতে হবে, যে আমি অবশ্যই আগে বাইরের কোনো একটা সেলে, এই সেলের রেফারেন্সে বাইরের কোনো একটা সেলের ট্রু ফলস আসে কিনা সেটা আগে দেখে নেব। যখনই ট্রু আসবে তার মানে আপনার ভ্যালিডেশন ওকে। এবার আপনি ভ্যালিডেশনটাকে নিয়ে ডাটা ভ্যালিডেশনের ভিতরে বসাবেন। ওকে, তারপর এখানে কাস্টমার নেম বলেন, প্রথমে মনে হয় বি আছে, বি, তারপরে বি, বি, সি, ডি, ই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সি দিলাম। এবার কথা হচ্ছে যে ম্যাম এটা কেন করলাম, এবার এখানে বুঝবেন। এবার এই যে কাস্টমার আইডি গুলো নিছেন এরা সবাই এখানে আসবে, কি আকারে আসবে, এরা সবাই এখানে ড্রপ ডাউন আকারে চলে আসবে। এখানে আমরা কি দিলাম, কাস্টমার আইডি গুলো দিলাম, হ্যাঁ ভিলুকাপও আসবে। কাস্টমার আইডি গুলো এখানে সবাইকে তুললাম এখানে, এবার এগুলাকে তোলার পরে এখানে পড়বো, কি আকারে পড়বো,
আবারও ড্রপ ডাউন আকারে। তাহলে সবাইকে আবার সিলেক্ট করব, করে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে বলবো লিস্ট, আর সোর্স ফিল্ডে আমরা এই যে লিখে রাখছি এদের সবাইকে চিনিয়ে দিব। ঠিক আছে, এবার দেখেন সবার কাস্টমার আইডি গুলো এভাবে চলে আসছে। ঠিক আছে, এবার ও আসলে হবে না, ওর করসপন্ডিং কাস্টমার নেমটা এখানে আসতে হবে। এই যে এইটুকু অংশ বলছে কাস্টমার নেম শুড বি ফিল্ড অটোমেটিক্যালি অ্যাকর্ডিং কাস্টমার আইডি, এই জিনিসটা করার জন্যই হচ্ছে এই বাঁকা প্রসেস অ্যাপ্লাই করলাম। যদি এই কথাটা লেখা না থাকতো তাহলে সরাসরি এখানে দিতাম। ঠিক আছে, কিন্তু যেহেতু এই টার্মসটা লেখা আছে যে নেম শুড বি ফিল্ড অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি, সে কারণে আমরা এই গ্যাঞ্জামটা করলাম। তাহলে আমরা নোটস যখন করতেছি তাহলে আমার কাস্টমার আইডির ক্ষেত্রে আমরা কি করব, এখানে কাস্টমার আইডিতে আমরা হেল্পার টেবিলে যাব, নট সরাসরি কাস্টমার আইডি। কি লিখবো, হেল্পার টেবিল কাস্টমার আইডি। এটা কিন্তু শুধু এই পার্টিকুলার কোশ্চেনটার জন্য, বাকিগুলোতে কিন্তু সরাসরি দিব। তো ডাটা ট্যাবে যাব, গিয়ে এসব করব। আমি এখানে যে ফর্মুলাটা লিখছি এটাই দিয়ে দিলাম। কপি করলাম, এখানে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি গেল, এটা হলো হেল্পার টেবিলের কাস্টমার আইডি। এবার হেল্পার টেবিলের কাস্টমার নেম ম্যানুয়ালি পুট করব। ম্যানুয়ালি পুট করা মানে কি, ম্যানুয়ালি ইনপুট দিব। ম্যানুয়ালি আর অটোমেটিক তো বুঝেন, ম্যানুয়ালি ইনপুট ডান। ঠিক আছে, মানে ম্যানুয়ালি ইনপুট দিব কি, যে বিসি আমি যেভাবে দেখলাম সেভাবে। এবার মেইন টেবিলের কাস্টমার আইডিতে কি করবে, মেইন টেবিলের কাস্টমার আইডিতে আমরা কি করলাম, ফার্স্ট স্টেপ হচ্ছে ডাটা ট্যাবে গেলাম, তাই না? সেকেন্ড স্টেপ হচ্ছে ডাটা ট্যাব টুলস রিবন, ডাটা ভ্যালিডেশন অপশন, পপ আপ বক্স পর্যন্ত ঠিক আছে, তাই না? হ্যাঁ, এবার অ্যালাউ ফিল্ডে দিব হচ্ছে লিস্ট, আর ফর্মুলা তখন আর ফর্মুলা থাকবে না। দেখি কি দেখায়, এটা আবার কি দিলাম, সোর্স ফিল্ডে থাকবে এইটা, একটা রেঞ্জ থাকবে। হ্যাঁ, কই গেল আমার নোটস, এই সোর্স ফিল্ডে একটা রেঞ্জ দিয়ে দেবো। কোথাকার রেঞ্জ, এই যে এখানকার রেঞ্জ, হেল্পার টেবিলের রেঞ্জ, তাই না? আচ্ছা, এবার কাস্টমার আইডি তাহলে কিভাবে আনবো, মেইন টেবিলের কাস্টমার আইডি কিভাবে আনবো, তাই না? কোশ্চেন হচ্ছে এটা। কাস্টমার নেম, সরি নেম তো, কাস্টমার আইডি তো আনছি, নেম কাস্টমার নেম কিভাবে আনবো, তার জন্য হচ্ছে আপনাদের যেটা করতে হবে, আপনারা আগের ক্লাসে শিখছিলেন যে ভি লুকআপ, সেটাই নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, ইজ ইকুয়াল টু ভি লুকআপ। এই ভি লুকআপটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নে এই ভি লুকআপটা আছে। সো যারা দেখতেছেন শিখে ফেলেন এখনই। ভি লুকআপ অলওয়েজ তার পাশের সেল, প্রথমে লুকআপ ভ্যালু হচ্ছে কি তার পাশের সেল। এবার টেবিল অ্যারে কোথা থেকে পড়বো, এই যে হেল্পার টেবিলের যে টেবিলটা সেখান থেকে পড়বো। টেবিল অ্যারে অবশ্যই লক করবেন, কমা দিয়ে কলাম ইন্ডেক্স নাম্বার কত বলেন, এইটা হচ্ছে কাস্টমার আইডি। এই টেবিলের, এই যে টেবিল লাল কালার দিয়ে বোঝাচ্ছে, তার মানে তোমার এই টেবিলের কথা বোঝাচ্ছে। এই টেবিলের কাস্টমার নেম কত, 1 2, তাহলে 2
কলাম ইন্ডেক্স নাম্বার কত 2 এবার 0 বা অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ বা ট্রু এক্সাক্ট ম্যাচ এটা মানে কি বলেন তো অ্যাপ্রক্সিমেট দেখেন ধরেন একজনের নাম লিখলেন না ইম এভাবে লিখতে পারি নাইম আবার এভাবে তো লিখতে পারি না ইম লিখতে পারি না দুইটাই তো স্পেলিং মিস্টেক হিসেবে মানে দুইটাই তো একই জিনিসই বোঝাচ্ছে তো বুঝায় ধরেন এখানে কাস্টমার আইডি জায়গায় এই কাস্টমার নেম গুলো আছে নাইম আসিফ হ্যাঁ হাসনাত নাহিদ ঠিক আছে সব হিরোরা আছে এখন ধরেন আপনি ভিলুকআপ করতেছেন তো নাইমের জন্য অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ মানে এই নাইমের জন্য পড়তে পারবে আবার এই নাইমকেও পড়তে পারবে কাছাকাছি ম্যাচ হলেও পড়তে পারবে আর এক্সাক্ট ম্যাচ মানে স্পেলিং নাইম নাইমই হতে হতে মানে এই স্পেলিংটা তখন আর জন্য ডাটা পড়তে পারবে না এক্সাক্ট ম্যাচ মানে হচ্ছে একদম যা আছে তাই এর বেশি কিছু নিতে পারবে না আর অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ হচ্ছে কাছাকাছি হলো নিয়ে নাও যেমন আপনারা যে আলী ক্ষেত্রে পড়ছেন আলী পড়ছেন না যে এটাতে এই যে আলী আলী কয়েক ভাবে লেখা যায় না আলী কেউ এভাবে লিখতে পারে ALI আলী আরেকটা আসতে পারে ALY আলী বা ই দিল কেউ ই দিল তাই না এলে হোয়াট এভার মানে নামের স্পেলিং বলতেছি তো দুইটাই তো আমার হতে পারে কাছাকাছি নেই তো অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ মানে হচ্ছে এইটাকেও নাও আবার এটাকেও নাও আর এক্সাক্ট ম্যাচ মানে ALI হতে হবে এইসব আজাইরা LML কেলে হবে ঠিক আছে বুঝতে পারছেন এটা বুঝায় তো এটা যেমন আমরা করলাম তাহলে আমরা কি করলাম এখানে কি আনছি কাস্টমার আইডি গুলো আনছি এখান থেকে পড়ছি ড্রপ ডাউন আকারে এবার এখানে বি পড়ছি এখানে যদি আমি 1 5 4 দেই তাহলে করসপন্ডিং ডি যেন দেখায় কাস্টমার নেম শুড বি ফিল্ড অ্যাকর্ডিং টু কাস্টমার আইডি এটা করার জন্যই এই কাহিনীটা করলাম বুঝতে পারছেন তো এটা হচ্ছে কাহিনী এবার আপনি এখানে 102 100 যদি আপনি এবার ধরে টান দেন একটার জন্য লিখছেন বাকি ফর্মুলা এভাবে চলে আসবে টান দিলেন এনে কেন হ্যাঁ এখানে আপনি কাস্টমার আইডি দেন নাই বিধায় ও ডাটা পড়তে পারতেছে না আপনি যখন দেবেন সেই অনুযায়ী ডাটা পড়ে ফেলবে তারপর আপনি আবার একটু চেক করবেন যে আপনার টুলসে যা আছে তার সাথে কি ডাটাগুলো ঠিকঠাক মতো আসছে কিনা অবভিয়াসলি আসবে কারণ এটা তো হচ্ছে এখন কি হয়ে গেল ডাইনামিক হয়ে গেছে এবার বলতে পারেন ম্যাম তাহলে আমরা এইখানে না দিয়ে কষ্ট করে এখানে কেন ডাটা ভ্যালিডেশন দিলাম এখানেও তো দিতে পারতাম আপনি ইনপুট ডাটা ভ্যালিডেশনের উদ্দেশ্য কি যে ভুলভাল ইনপুট যেন না দিতে পারে দেখবেন যারা কম্পিউটার অপারেটর তারা খুব দ্রুত টাইপ করে বিশেষ করে পাসপোর্ট অফিসে গেলে বা নির্বাচন কমিশনারের অফিসে গেলে দেখবেন যে ওরা কখনোই স্ক্রিনের দিকে তাকায় না ওরা জাস্ট যা দেখে ডাটা দেখে এভাবে টাইপ করে এবার ডাটা ভ্যালিডেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ডাটাতে যেন কোনো ভুল না হয় টাইপিং মিস্টেক না হয় ডাটা ভ্যালিডেশন আপনি এই টুলসের ক্ষেত্রে দেখেন তো আপনি ইনপুট দিচ্ছেন কোথায় ফার্স্টে এখানে তাহলে ডাটা ভ্যালিডেশন এখানে না দিয়ে এখানে দিবেন অবভিয়াসলি কেন কারণ আপনি তো এখানে যা দিবেন তার উপর ডিপেন্ড করে এখানে ডাটা আসবে তাই না এখানে তো ডাটা দিচ্ছেন না এই কারণেই যেখানে আপনি ইনপুট ফার্স্ট ইনপুট যেখানে দিবেন সেখানে ডাটা ভ্যালিডেশনটা দিতে হয় বুঝতে পারছি অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে থ্যাংক ইউ কপি করলাম হ্যাঁ তাহলে আমার মেইন টেবিলে এগুলো প্র্যাকটিস না করলে হবে না ঠিক আছে বুঝি আমরা কিন্তু ম্যাম আমাদের প্র্যাকটিস করতে মন চায় আমরা বুঝি যে আমাদের প্র্যাকটিস করতে হবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে মন চায় না ওকে গুড এবার এখানে যা আছে মানে এই
টুলসে যা আছে সবই আপনাদের সামনের প্রত্যেকটা টুলসে কাজে লাগবে, বুঝতে পারছেন? সো আপনারা এই পর্যন্ত যে তিনটা এক্সেল আমরা করা হয়েছে এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন সামনে যা পড়াবো সেগুলা সোজা লাগবে। আর ওইগুলো যদি না প্র্যাকটিস করেন তাহলে সামনে যা পড়াবো সবই আজকের মতোই মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন এটা গেল। তাহলে এবার মিটার রিডিং ডেট কি? আমাকে বলছে যে ঠিক আছে তুমি ডেট দাও, কিন্তু এইখানে আবার ভ্যালিড করে, ভ্যালিড বলে দেওয়া মানে ভ্যালিডেশন দিতে হবে। কি বলছে? এত থেকে এত। তো আমরা এর আগে দিছিলাম না এইজ 1 থেকে 44, ওই তখন আমরা দিছিলাম কি নাম্বার, আর এখন আমরা কি দিব? ডেট। এবার কাহিনী হচ্ছে ডেটে গিয়ে একটা কাহিনী, আমরা লিখি 1/1/2026, হ্যাঁ, আর ওরা লেখে 12/1/2025। ইউএসএ তে ওরা সবসময় মাস আগে লিখে। এবার আপনার কম্পিউটার কোন সিস্টেমে আছে সেটা আপনাকে বুঝতে হবে। এখানে যদি যেমন আপনারা ধরেন অ্যাসেসমেন্ট দিবেন ফেব্রুয়ারির 3 তারিখ, তাহলে আপনার অ্যাসেসমেন্টের দিন যদি এখানে লেখা থাকে যে 3, ধরেন আমাদের নির্বাচন কবে হবে? 12 তারিখ, তাহলে 3/12/26, হ্যাঁ, আপনি বুঝলেন কি ডিসেম্বরের 3 তারিখ? নো, হ্যাঁ মার্চের 12 তারিখ, 2/12/26, তার মানে ফেব্রুয়ারি 12 তারিখ। এটা আপনি এখানে দেখে বুঝবেন অথবা এখানে ক্লিক করে বুঝবেন, ঠিক আছে? আপনার সিস্টেম যেই এটা আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মাস আগে আছে আপনাদের এখানকার ল্যাবের পিসি গুলোতে, কিছু কিছু ক্ষেত্রে মাস আগে আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দিন আগে আছে। সেটা আপনি এখানে দেখে নেবেন কোনটা হয়, সেই অনুযায়ী দিবেন। সিস্টেমে আপনার যেটা আছে সেটাই আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন? তো এখানে আমরা গেলাম, তাহলে আমরা ডাটাতে যাব, ভ্যালিডেশনে যাব, আমি আগে দিয়ে রাখছিলাম। তো ডেট বিটুইন যা বলা আছে ওইটা কি বলা আছে? 7/1/2023। সাদিয়া আমারে বলেন এটা কি, এটা কি বোঝাচ্ছে? 7/1/2023 মানে কি? দেখছেন এতক্ষণ ধরে আমি ওটা কি বুঝাইছি? আর এন্ড ডেট 6 জুন নাকি 30 মাসের 6 তারিখ নাকি সাদিয়া? 30 মাসের 6 তারিখ? 30 মাস আছে এই পৃথিবীতে? ঠিক আছে, দেখছেন চেহারা দেখলে বোঝা যায় কে বুঝতেছে কে বুঝে নাই, ঠিক আছে? ও যে বুঝে নাই এটা আমি ওর চেহারা দেখে বুঝতেছি, ও আছে কোন রকমে আছে ক্লাসে, ঠিক আছে? এবার দেখেন আমরা তাহলে যখন ইনপুট দিবেন এরর মেসেজ কখন খাবেন? 15 ডিসেম্বর, তাহলে 15 মাস নাকি 12 তারিখ ধরেন আমি দিলাম, কত 2023 এরর খাচ্ছে। কেন খাচ্ছি? কারণ আরেকটা বিষয় হচ্ছে যে 12, 15, 23 বা আজকের তারিখে দিলাম, জান আজকের তারিখ দিলাম 1/1/26। এটা হচ্ছে কেন এই ভ্যালিডেশনটা কেন বাইরে আসলো? দাঁড়ান দাঁড়ান একটাকে ধরি, এই বলেন আপনি না, হ্যাঁ বলেন এই এরর কেন দিল? বসেন, যাক তাহলে বলেন ডেট কত দেওয়া আছে? 12, 15, 23, ঠিক আছে? এখন কথা হচ্ছে ম্যাম এটা তো এমনি লিখছে, এখানে তো ডিসেম্বর আকারে কথায় লিখে দিছে, তাই না? আমরা এটাকে বলি যে কথায় লেখা। তাহলে কথায় লিখবেন কেমনে? তখন হচ্ছে আপনারা ফরম্যাট সেলে যাবেন, গিয়ে দেখবেন এখানে অনেকগুলো ডেটের জন্য বিভিন্ন ফরম্যাট আছে, এই যে এটা দিয়ে দিবেন। এবার এরকম আসলো কেন? স্পেস হচ্ছে না,
অনেকে এরকম আসলে আয় হায় ম্যাম, আমার তো আসে না। আপনি যে আনাইতে পারেন না সেটা হলো কাহিনী, এটা ভুলে যান। তো এখানে যা ডেটা আছে আপনারা এগুলা দিয়ে নিন, আমি আর দিলাম না। কোনভাবে? না, আপনি ওভাবে দিতে পারবেন না, কারণ শীটে যা দেওয়া আছে সেটা দিতে হবে। আবার দেখেন এখানে বলছে যে সেলফ ফরম্যাটিং, যেটা যেই ফরম্যাটে আছে অ্যাপ্লাই সেলফ ফরম্যাট, মানে আপনার সেলফ ফরম্যাটিংটাও দিতে হবে প্লাস ভ্যালিডেশন দিতে হবে। মানে টুলসে যা আছে তার মানে সেটা রেখে দিলে, হ্যাঁ আপনি রেখে দিতে পারেন, পরে এসএসও যদি চায় দেখাইতে পারেন যে স্যার আমি পারি কিন্তু আমি তখন দেই নাই, এরকম হতে পারে। কিন্তু সেলফ ফরম্যাটিং আপনাকে দিতে হবে, সেলে যে ফরম্যাটিংটা আছে সেটা দিতে হবে। তো আমাদের কোথায় ছিলাম আমরা? মিটার রিডিং ডেটেও একই, আমরা ডাটাতে ফার্স্ট স্টেপে গেলাম, সেকেন্ড স্টেপও এটুকুই, থার্ড স্টেপে গিয়ে আমরা কি বললাম? অ্যালাউ না মনে হয়, দাঁড়ান এরে ঘুমে চলে আসতেছে সব। অ্যালাউ ফিল্ডে ডেট, ডাটা ফিল্ডে কি বিটুইন, তাহলে অ্যালাউ ফিল্ডে কই গেল কই গেল, অ্যালাউ ফিল্ডে হচ্ছে ডেট, ডাটা ফিল্ডে বিটুইন, স্টার্ট ডেট একটা কিছু, এন্ড ডেট একটা, মনে হয় দিছি হচ্ছে কি 7/1 জুলাইয়ের 1 তারিখ, আর এন্ড ডেট কত? 6/30। আচ্ছা এখানে দেখেন আমরা স্ল্যাশ আকারে দিচ্ছি, আপনি যদি আবার যে এরকম ইয়ে আকারে দিতে যান তাহলে আবার নেয় না, ওদের ইচ্ছে না, ওই যে আমার ফর্মেট যেভাবে আছে, বুঝছেন? তাহলে হয়তো বা নিবে না, দেখি দেখি নিচে তো অনেক সময় নেয় না, মানে আমি দেখছি অনেকে এটা দেখছে। তো আপনারা এটা চেষ্টা করবেন, হ্যাঁ ওই এই ফরম্যাটেই দিয়েন, স্ল্যাশ টেস্ট দিয়ে দিয়ে দেন, স্ল্যাশ দিয়ে আবার ব্যাক স্ল্যাশ ফ্রন্ট স্ল্যাশ নিয়ে ঝামেলা আছে। কারো আবার মন চাইলেও, অনেকের মন চাইতে পারে যে আমি এমনি না দিয়ে এমনি দিব, নিব না কেন? ওই যে বড় বোন ছোট বোনের মধ্যে একটা এরকম করবে। আসছে দুটা আসছে। আচ্ছা আমার একটা স্টুডেন্ট ছিল বন্যা, আচ্ছা আরেকদিন বলবো বন্যার কাহিনী। না না, ও হচ্ছে যেই পিসিতে বসতো সেই পিসিতেই ওর সমস্যা, ঠিক আছে? ওর খালি পিসিতেই সমস্যা, ও নিজে যে সমস্যা এটাও বুঝতো না, বকা টকা খাইয়া পাস পুশ করে তারপর গেছে, ঠিক আছে? হ্যাঁ পাস তো করছে, হ্যাঁ সেটাই। এবার দেখেন কনজিউম ইউনিট কি? প্রিভিয়াস ইউনিট, আপনার মাসের প্রথমে আপনার যে আজকের যে ইউনিট মিটার রিডিং, মাসের 30 তারিখে মিটার রিডিং কি সেম থাকবে? বেশি হবে, ইউজ করছেন যার উপর তার উপর বেশি হবে। এবার বলা হচ্ছে যে কাকে থেকে কাকে ইউজ করবেন। আপনি যখন মাসের 30 তারিখে দেখতেছেন সেটা কি হবে, আপনার কি ইউনিট হবে? ওই দেখ কে 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 জানি কয় প্রিভিয়াস। আজকে 30 তারিখে আপনি একটা ডেট দেখতেছেন, তাহলে সেটা কি হবে? 30 তারিখে আপনি মিটার রিডিং দেখতেছেন, তাহলে কত হবে? সেটা কোন ইউনিট হবে, কারেন্ট ইউনিট না প্রিভিয়াস ইউনিট? কারেন্ট ইউনিট। আর আর 30, আর প্রথমে ধরেন আজকেই, হ্যাঁ ডিসেম্বর মাসের ইউনিট যেটা সেটা প্রিভিয়াস ইউনিট, আর আজকে যেটা দেখতেছেন কারেন্ট ইউনিট। এবার কনজিউম ইউনিট মানে আপনি 30 তারিখে কি পর্যন্ত কি ইউজ করছেন মাইনাস 1 তারিখে, মাসের 1 তারিখে কত ইউনিট ছিল। তো সেটা তাহলে উল্টা করবেন না, কারেন্ট মাইনাস প্রিভিয়াস,
মানে আমি যেটা বলতেছি হয়তো আপনি অনেক সময় ভুলে যেতে পারেন যে ম্যাম জানি কোনটা মাইনাস কোনটা করছিল, তো মাইনাস আসলে তো সেটা নিয়ে কাজ করা যাবে না, এটা তো বুঝি আমরা। এখানে একটা মাইনাস ভ্যালু আসলো, এটা কি কাজ করা যাবে? সো কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট। এবার ইলেকট্রিসিটি চার্জ, ইলেকট্রিসিটি চার্জের ক্ষেত্রে তারা একটা কন্ডিশন বলে দিছে, যখনই এই ধরনের কিছু বলে দিবে যে এত থেকে এত হলে এত, এত থেকে এত হলে এত, তার মানে আপনি বুঝবেন যে আমাকে ইফ এর ফর্মুলা ইউজ করতে হবে। হ্যাঁ, এবার আর আমি নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে কাজ চালাইতে পারবো না। এবার দেখেন পার ইউনিট বলছে, পার ইউনিট বলছে, তার মানে কি এই যে 100 প্রত্যেকে এক, হ্যাঁ 199 প্রত্যেকটা ইউনিটের সাথে কত করে গুণ হবে? যার প্রথমে 4 টাকা, তারপরে 6 টাকা, তারপরে 5 6 5 এরকম ভাবে গুণ হবে। এবার কে বলছে কার উপর ডিপেন্ড করে হবে? কারেন্ট ইউনিটের উপর ডিপেন্ড করে হবে? দেখেন তো, কনজিউম ইউনিট হবে। এবার আমরা বাসা বাড়িতে যেভাবে হিসাব করি, এই হিসাবের সাথে ওই হিসাবের কোনো মিল নাই। আমরা কি করি যে প্রথম 75 টাকা পর্যন্ত কি জানি একটা করি, প্রথম 75 ইউনিট পর্যন্ত একটা কাজ করি, তারপর আবার ওই 75 ইউনিট থেকে বিয়োগ দেই, বিয়োগ দিয়ে আবার করি। এটাই ভাবে না। এবার নর্মালি দেখেন কিভাবে, নর্মালি জাস্ট এত থেকে এত হলে এত ইউনিট। কিভাবে? যে ইফ যদি আমার কনজিউম ইউনিট যদি কত বেশি আছে, 0 থেকে 75 আছে, 0 থেকে 75 আছে, মানে 75 এর নিচে হয় বা তার সমান হয়, যেভাবে লেখেন 75 এর নিচে বা সমান হয়, তাহলে প্রত্যেক ইউনিটের জন্য কত করে গুণ করব? 4 টাকা 19 করে গুণ করে দিব। যদি তা না হয়, আপনি একটা কন্ডিশন দিলেন, কন্ডিশন ট্রু হলে একটা কিছু ঘটবে, কন্ডিশন ফলস হলে আরেকটা কিছু ঘটবে, আরেকটা ইফ হবে। ইফের ভিতরে ইফ, শিখছেন কিনা? জানি শিখছেন কিনা। হ্যাঁ, এবার দেখেন যে কনজিউম ইউনিট যদি 200 নিচে বা তার সমান হয়, তাহলে কত দিবেন? কেমনে? আচ্ছা, এটা বুঝাই, দাঁড়ান, ওর মনে কনফিউশন আছে, কনফিউশনটা দূর করি, লিখে নেই। হ্যাঁ, তারপরে ইফ যদি এইটাই 400 নিচে বা ইকুয়াল হয়, বরাবর 6 টাকা 19 পয়সা না, এইটা ইন্টু 6.34। আর ইফ যদি এইটা আরো কম হয় বা তার 500 মনে হয় নাকি 400 দিছি, হ্যাঁ এবার 500 নিচে হয় বা তার সমান হয়, তাহলে F6 ইন্টু 9.94। আর আদারওয়াইজ F6 ইন্টু 11.46। এবার যতগুলা ইফ লিখছেন ততগুলার জন্য ক্লোজ, 1 2 3 4 দিলেন। আচ্ছা, এবার ওনার কোশ্চেন হচ্ছে যে ম্যাম ধরেন আপনি ইন্ডিভিজুয়ালি চিন্তা করেন, কিভাবে চিন্তা করবেন? ধরেন এই ফর্মুলাটা আমি একটু নিয়ে কপি করে নেই, দাঁড়ান তারপরে বলতেছি। আর কনজিউম ইউনিট ছিল আপনার কোনটা মাইনাস জানি কোনটা, দেখি। আচ্ছা, এই সবকিছু কিন্তু আমি দিয়ে দেই, বুঝছেন? আপনারা কি দেখেন সেটা? কে জানেন? ইলেকট্রিসিটি চার্জ। আচ্ছা দেখেন,
দেখেন আমি বললাম ধরেন 12 ইউনিট খরচ করছি সারা বছরে, সারা মাসে আমি 12 ইউনিট খরচ করছি। 12 স্যাম্পল কত? 12। আগে বোঝার চেষ্টা করেন, লিখবেন না, আমি এগুলো সব দিয়ে দিই, আপনাদের লিখারও দরকার নাই কষ্ট করে। বড় জোর ছবি তুলে নিয়েন মোবাইলে, তাইলে হবে। 12 ইউনিট খরচ করছি। হুম, তাহলে প্রথমে কি করবে? প্রথমে কি করে অ্যাকচুয়ালি ইফ কি করে? প্রথমে এখানে আসে, খেয়াল করেন আমার কথা, খেয়াল করেন। 12 ইউনিট, F6 এ 12 আছে, এখানে হিট করবে, দেখবে যে 12 কি 75 এর নিচে কিনা, নিচে, তাহলে গুণ করে দিবে, 12 সাথে এত গুণ করে দিল, শেষ। এবার বললো 540 ইউনিট খরচ করছে, 540 ইউনিট খরচ করছে, তাহলে প্রথমে কি করবে? এখানে আসবে। 540 ইউনিট কি 75 এর বড় ছোট? না, এটার পর ঠিক এখানে আসবে, 200 থেকে বড় বা ছোট কিনা। এই কন্ডিশনটা কি পাবে? ট্রু পাবে না ফলস পাবে? ফলস পাবে। ট্রু হলে এখানে হিট করতো, কিন্তু পাচ্ছে কি ফলস। ফলস হলে পরেরটাতে যাবে, যে 512 কি 400 নিচে কিনা, অবভিয়াসলি না, ফলস। তাহলে এখানে আসবে, ও কিন্তু এগুলো স্কিপ করে আসবে না, প্রত্যেকটাতে যাবে, গিয়ে দেখবে যে ট্রু আর ফলস হয় কিনা। 512 কি এটাও ফলসই পাচ্ছে, তাহলে এখানে আসবে না। তাহলে যখন এগুলো কোনোটাতেই হবে না, তখন জাস্ট যা আছে 500-র উপরে যা আছে সবার জন্যই এটা দিয়ে গুণ করে দিবে। বুঝতে পারছি? তার মানে সূত্রটা হচ্ছে সিম্পল, যে আমার কত ইউনিট আছে, ওরা কিন্তু প্রত্যেকটা ঘরেই একবার করে হিট করবে। কন্ডিশন ট্রু হলে ওর সাথে গুণ দিবে, আর যদি ফলস হয় তখন আর গুণ দিবে না, সামনে সামনে আগাতে থাকবে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কাহিনী। এবার এটার যখন কাহিনী শেষ, তখন কথা হচ্ছে যে ম্যাম আমরা তো বাসা বাড়িতে এমনি হিসাব করি না। বাসা বাড়িতে কি হিসাব করেন তার সাথে এটা করে। আচ্ছা তাহলে ম্যাডাম আপনি তো, আমরা তো ইয়ের ক্ষেত্রে এন্ড দিয়ে করছিলাম, আমরা এই ক্যালকুলেশনের ক্ষেত্রে এন্ড দিয়ে করছিলাম। এখানে দেখেন 1 থেকে 12, ঠিক আছে, এই এই রেঞ্জ ঠিক আছে, তাহলে 12-র নিচে হলে লিখতাম, কিন্তু এখানে এসে কি করতেছি 18 থেকে 25, তাহলে মাঝখানে 13 থেকে 17 পোলাপাইন, এটা কি করবেন? অগরে কি করবেন? এখানেও ইফ ইউজ করছি, কিন্তু তার আগে আবার কি করে নিচ্ছি, একটা করে এন্ড যোগ করে নিচ্ছি। কেন করছি? বিকজ এই যে শুরু হলো, এই যে শেষ হলো, এই এখানে 13 হলে আমি নর্মাল ইফের ফর্মুলা লিখতাম। ইমিডিয়েট 12-র ইমিডিয়েট পরের ভ্যালুটা কত? 13 হাইয়েস্ট ভ্যালু, কিন্তু এখানে তো 13 থেকে শুরু হয় নাই, এই কারণে এন্ড দিয়ে করছি। কিন্তু এখানে দেখেন তো 75, ঠিক তার পরের ইউনিটে 76, রেঞ্জটা ঠিক আছে, যেহেতু রেঞ্জ ঠিক আছে সেই কারণে আমরা এখানে আর এন্ড ইউজ করি নাই। বুঝতে পারছেন? যেহেতু ওখানে গ্যাপ আছে, ওই গ্যাপটা ফিল আপ করার জন্যই আমরা এন্ড ইউজ করছি। ঠিক আছে? আবার আপনি যে আমি সব এখানে যেখানে কি করছি, প্রথমে 75 নিছি, তারপরে 200 নিছি, তারপর 400 নিছি, 500 নিছি, মানে সব হাইয়েস্ট ভ্যালু গুলো দিয়ে কাজটা সারছি। আপনি চাইলে লোয়েস্ট ভ্যালু গুলো দিয়েও করতে পারেন। হ্যাঁ, দেখেন কিভাবে। ইফ মানে আপনি যদি আমারটাই লিখতে হবে তা না, আপনি বুঝে বুঝে লিখলেই হবে, যে F6 এ কি হবে, 0 বা তার বড় কিনা, 0 বা তার বড় কিনা, তাহলে যা আসবে তার সাথে কত গুণ দিবেন? 4.19। এইবার ফলস হলে ধরেন আপনি এখানে 0 লিখে দিলেন, সাপোজ। যারা পারেন না তাদেরকে বলতেছি, প্রথমে এইটুকু লিখে দেখেন যে আপনি ঠিকঠাক মতো ফর্মুলাটা লিখছেন কিনা, এইটুকু লিখে আগে দেখবেন। যখন দেখবেন যে এইটুকু ঠিকঠাক মতো আসছে, তখন আপনি এটারে কি করবেন, 0-র জায়গায় জাস্ট এটা দেখে দেখে ইফ F6, তখন আপনি এটা দেখে দেখে, হ্যাঁ
গ্রেটার দেন 70 না, লোয়েস্ট ভ্যালু কত? 76। হ্যাঁ 76 কিনা দেখে দেখে লিখে দিবেন, বুঝতে পারছেন? যারা এত বড় সূত্র মনে রাখতে পারবেন না তাদের প্রথম কাজ হচ্ছে এইটুকু লিখে এখানে একটা 0 দিবেন, চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। যখন দেখবেন এটা ঠিক আছে, এবার দেখে দেখে লিখবেন। কি দেখবেন? যে আমাকে এটাই আবার লিখতে হবে, তাই না? তাহলে ইফ f6 greater than or equal 76 কিনা, যদি 76 হয় তাহলে f6 into 5.72, আদারওয়াইজ আবার 0 দিয়ে দেখলেন। তাহলে দুইটা ইফ লিখছি, দুইটা ইফ ক্লোজ করে দিলাম। এইটুকু যখন পারলেন তার মানে বাকিটা 0টা কেটে দিয়ে বাকিটা লিখতে থাকবেন, বুঝতে পারছেন? আর তাছাড়া আরেকটা বিষয় তারা দেখায়, আপনি ধরেন ব্র্যাকেট দিতে ভুলে গেছেন, যদি ঠিকঠাক ব্র্যাকেট দিয়ে থাকেন, মানে আসেন, হ্যাপি নিউ ইয়ার। আমার কাছ থেকে আচ্ছা একটু 2টা মিনিট, ঠিক আছে? এবার সার্ভিস চার্জ কি, এটাতে কথা বলতে হবে, কথা বলতে হবে, কাজ আছে। বসেন, বসে থাকেন, স্যারের কাছ থেকে শুনে আসে কি বলতে চায়। সেটা হচ্ছে সার্ভিস চার্জ ইজ ইকুয়াল টু ইফ, যদি আমার কনজিউম ইউনিট, আমি কিন্তু ইলেকট্রিসিটি চার্জের উপর করতেছি না, কনজিউম ইউনিট যদি 0-র বেশি হয় তাহলে কত টাকা দিব? 500 টাকা, আদারওয়াইজ 0, কোনো টাকা দিব না, ঠিক আছে? বরাবর 500 না, কিন্তু এখানে ছোট্ট করে একটা কন্ডিশন তারা দিয়ে দিছে যে ভাই তুমি দেখো আগে যে তোমার কনজিউম ইউনিট কত, যদি 0 হয়, যেমন ধরেন আমি যদি বরাবর করে দিই, ধরেন এখানেও 682, হ্যাঁ এখানেও 6582 করে দিলাম, তাহলে 0 হলো, কনজিউম ইউনিট 0 হলো, তাহলে তাকে কোনো সার্ভিস চার্জ দিতে হচ্ছে না। হ্যাঁ এটাই। এবার বিল অ্যামাউন্ট, বিল অ্যামাউন্ট কি? খুবই সোজা, যে ইলেকট্রিসিটি চার্জ আর সার্ভিস চার্জের যোগ, ঠিক আছে? তাহলে দেন যোগ করে দেন, এইটা প্লাস ইলেকট্রিসিটি চার্জ, সাম তো দরকার হচ্ছে না, নরমাল যোগ করলে সমস্যা কি, বুঝছেন না? আপনার যেখানে সামের দরকার সেখানে সাম দিবেন, যেখানে দরকার নাই দিলে হবে না তা না, হবে, বাট কমপ্লেক্স কেন করবেন, এই জন্য বললাম আর কি। আচ্ছা, ইলেকট্রিসিটি চার্জের পরে আমার ছিল কি সার্ভিস চার্জ, বা ও সরি 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 ভুল। এবার র্যাঙ্ক, র্যাঙ্কের সূত্র তো আপনারা দেখেন নাই, তাই না? র্যাঙ্কের সূত্র আপনারা আজকে নতুন দেখবেন, তাই না? হ্যাঁ, র্যাঙ্ক ফাংশনটা আমরা দেখছিলাম, সার্ভিস চার্জ আর হচ্ছে বিল অ্যামাউন্ট। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলেন ম্যাডাম। হ্যাঁ আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে, 3:30, 3:30, হ্যাঁ 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 10 মিনিট, হ্যাঁ ওকে ওকে। আচ্ছা দেখেন, বিল অ্যামাউন্টে কি আপনার যোগ করছি নরমাল, দেন যোগ করে দেন। এবার হচ্ছে র্যাঙ্ক, র্যাঙ্কের জন্য ফর্মুলাটা খুবই ইউনিক, র্যাঙ্ক মানে র্যাঙ্ক ফাংশন কাজ করবে। র্যাঙ্ক কিভাবে করি আমরা? আমরা ধরেন আমি যদি বলি যে
75, 85, 78 বা এখানে ধরেন 144 আর 25। হ্যাঁ, এটার র্যাঙ্কিং করব। আমরা চোখে দেখেই বুঝতেছি যে র্যাঙ্ক যদি করতে হয় আমরা কি বলবো যে 144 হচ্ছে র্যাঙ্কে 1-এ আছে। কিভাবে কম্পেয়ার করি? এই নাম্বারটাকে, না না ছোট থেকে বড় না, আমি আপনাকে বলি, এই নাম্বারটাকে ধরি, তারপরে এটার সাথে কম্পেয়ার করি, কাউন্টিফের মতো অনেকটা, তাই না? তাহলে দেখি যে 101-কে আমি দিলাম 1, 45-কে দিলাম 2 আর 25-কে দিলাম 3। এটা গেল অ্যাসেন্ডিং, বড় থেকে নাকি অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। হ্যাঁ, আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। এটা মনে রাখেন, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। এসএসওটা কিন্তু প্রশ্ন করে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। আচ্ছা, এবার এটা গেল কি ডিসেন্ডিং অর্ডার, না এটা বললাম ডিসেন্ডিং অর্ডার। আর অ্যাসেন্ডিং কি বলতেছি? বড়। তাহলে ছোটকে আপনি দিবেন হচ্ছে 1, তারপরে এটাকে দিবেন 2 আর এটাকে দিবেন 3, তাই না? অ্যাসেন্ডিং। যদি আমারটাতে কনফিউজ থাকেন গুগলে একটা সার্চ মারেন, ঠিক আছে? গুগলে সার্চ মেরে দেখি। হ্যাঁ, কি দেখছিলেন? হ্যাঁ, কিছু কিছু তো ভুল থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, ভুল থাকতে পারে। আরে অলওয়েজ পাসওয়ার্ডটা বোঝা যায়। যা যা বুঝছি তো। গুগল কই? গুগল, গুগল তো বহুত আছে। এটা কি? অ্যাসেন্ডিং তো সেটা তো বুঝি, ছোট থেকে বড় মানে এ থেকে জেড, রাইট? আর ডিসেন্ডিং মানে হচ্ছে জেড থেকে এ। তাহলে 0 থেকে 1 মানে হচ্ছে অ্যাসেন্ডিং। তাহলে 25কে দিছি যে যেটা, সেটা তো ঠিকই আছে। ওকে, এভাবে হচ্ছে র্যাঙ্কিংটা হবে। তাহলে র্যাঙ্কের ক্ষেত্রে ফর্মুলাটা কি দেখি আমরা ঠিকমতো করতে পারি কিনা। ইজ ইকুয়াল টু র্যাঙ্ক ফাংশন, মানে এটা তো আমাদের কষ্ট করে করতে হলো। এবার র্যাঙ্ক ফাংশন যদি আপনি কল করেন, বলে একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার, মানে কি এই যে নাম্বার, এই নাম্বারটা এই রেঞ্জের, ওই দেখেন ভুলভাল হবেই, এই নাম্বারটা এই রেঞ্জের, রেঞ্জ যেহেতু দিচ্ছি F4 দিয়ে লক করে দিব, অ্যাসেন্ডিং এ থাকবে না ডিসেন্ডিং এ থাকবে। আপনি ধরেন বলে দিলেন যে অ্যাসেন্ডিং অর্ডারে দেখাও, 1 দিলেন, তাহলে আমি নিজেও করলাম, আবার কি করলাম ওটা দিয়েও করলাম। বুঝতে পারছেন? এবার যদি বলি যে না, র্যাঙ্ক ফাংশন তুমি ঠিক আছে করো, নাম্বারটা একটা নাম্বার, পার্টিকুলার একটা নাম্বার, সেই নাম্বারটা এই রেঞ্জে রাখো, কমা দিয়ে ডিসেন্ডিং অর্ডারে করো, তাহলে এই ঠিক আছে। এই যে ঠিক আছে না, মিলছে না আমাদের সাথে? হ্যাঁ, তাহলে র্যাঙ্ক হচ্ছে এই ধরনের কাজই করে, যে আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেওয়ার সমস্যা নাই, কিন্তু আপনাকে যেটা করতে হবে একটা নাম্বার চুজ করতে হবে, সেই নাম্বারটা এই পার্টিকুলার রেঞ্জে কত নাম্বারে আছে সেটা আপনাকে বের করতে হবে, দ্যাট ইজ কল র্যাঙ্কিং। এবার 0 দিলে ডিসেন্ডিং অর্ডারে আসবে, 1 দিলে অ্যাসেন্ডিং অর্ডারে আসবে। বুঝতে পারছি? এখন বলেন তো, তাহলে হাইয়েস্ট কত? এইটা 1 দিছে,
বা যাকে দিছে দিছে। এবার দেখেন 4 দুইবার দিছে, কেন দিছে দুইবার? 4 দুইবার দিয়ে 5 কে আউট করে দিছে। 4 দুইবার দিয়ে 5 কে আউট করে দিছে, কেন? যেহেতু একই নাম্বার। এবার আপনি যদি এটাকে একটু চেঞ্জ করে দেন, ধরেন একটু চেঞ্জ করলেন, মানে বেশি চেঞ্জ করলেন না, আপনি 83 দিলেন, চেঞ্জ হলো? তাহলে সবকিছু চেঞ্জ হলো। এই যে দেখেন, দেখছেন? মানে 5 সংখ্যাটা যেহেতু একই সংখ্যা দুইবার পাইছে, সেহেতু 4 4 দিয়ে 5 কে গায়েব করে দিছে। 5 কিন্তু অ্যাকচুয়ালি গায়েব হয় নাই, ছিল, বাট একই সংখ্যা দুইবার হয়, ওদেরকে একই র্যাঙ্ক দিছে। বুঝতে পারছেন? এই এবার ভি লুকআপ, কাস্টমার আইডি আনবেন, কোত্থেকে আনবেন? এখান থেকে আনবো, ডাটা ভ্যালিডেশনে যাব, ভি লুকআপ ফর কি কি টেবিল? ভি লুকআপ টেবিল না, এটা তো হেল্পার টেবিল, আর এটা হচ্ছে কি ভি লুকআপের টেবিল, রাইট? দুইটা দুই জিনিস। তাহলে কাস্টমার আইডি গুলো কোত্থেকে আসবে? এই যে আগের মতোই, সোর্স এরা, ঠিক আছে? ওকে দিলেন। আর বিল অ্যামাউন্ট কেমনে আনবেন? এবার কোত্থেকে আনবেন বলেন? এই যে কি লুকআপ ভ্যালু, কমা টেবিল অ্যারে, কোনটা হবে বলেন? এই যে কি মেইন টেবিলের বিল অ্যামাউন্ট পর্যন্ত। এই যে ওই যে 100 বাদ, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, তারপরে 0 বা 1 যেটা দেন। এনে কেন? এই যে 405 বিল অ্যামাউন্ট, ঠিক আছে? ওকে। এবার বলে যে এই যে কাজটা করলেন, এটা কোন ফরম্যাটে সেভ হয়ে আছে? ডট এক্সেল ফরম্যাটে সেভ হয়েছে। পুরো কাজটা শেষ করার পরে সেভ দিবেন, সেভ দিয়ে ফাইল সেভ অ্যাজ সিএসভি ফরম্যাটেও সেভ করতে পারবেন। যে কোনো একটা, ম্যাকেন্টোশটা দিবেন, ম্যাকেন্টোশ যেটা লেখা আছে, না এটা না, কোনটা? এই যে এটা, হ্যাঁ, এটা দিবেন, তাহলে সবই থাকে। এই যে দেখেন এখন ডট সিএসভি হয়ে গেছে। আপনাকে ডট এক্সেল ফরম্যাটও সেভ করতে হবে, ডট সিএসভি ফরম্যাটও সেভ করতে হবে, আবার ডট পিডিএফ ফরম্যাটও সেভ করতে হবে। মানে আপনি 3টা ফরম্যাটে সেভ করতে পারেন কিনা সেটাও তারা দেখবে। দিলাম, বসকে গেছে না? বসকে গেছে, রাইট? বসকে গেলে হবে না, কেটে দিবেন, ঠিক আছে? কি করবেন? ভিউতে যাবেন, ভিউতে যাবেন, গিয়ে পেজ ব্রেক প্রিভিউ, দেখেন এই যে এটা পেজ 1, পেজ 2, পেজ 3, এই নীল কালারটা হচ্ছে পেজ 1 পর্যন্ত। এটারে পুরোপুরি এই পর্যন্ত নিয়ে আসবেন, যাতে এক পেজে থাকে, বাকিটা যায় ওই হেল্পার টেবিল থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। আর যদি চান পুরোটাকে এক পেজে নিয়ে আসেন, বাস। মানে যদ্দূর দিবেন, উপরে নিচে করা যায়, এটারও উপরে নিচে আনতে পারবেন, ঠিক আছে? নীল কালারটা মানেই হচ্ছে এটা পুরোটা এক পেজ। এবার আবার নরমালে চলে যাবেন, মানে বুঝা দিলেন যে এই পুরোটা এক পেজে থাকবে। নরমাল দিলেন, ফাইল সেভ অ্যাজ পিডিএফ দিলে ওটা এক পেজে চলে আসবে। চলে তো আগেও আসতেছিল, কিন্তু এক পেজে আসতেছিল না। এই, ঠিক আছে? ছোট বড় এটা প্রিন্ট করার সময় আপনি প্রিন্ট করে নেবেন, ঠিক আছে? বুঝতে পারছি? এবার পাসওয়ার্ড প্রোটেক্টেড যদি বলে, সেক্ষেত্রে শিটে যাবেন, রাইট বাটনে ক্লিক করে প্রোটেক্ট শিটে গিয়ে যেই পাসওয়ার্ড দেওয়া আছে, নিজের মন মতো পাসওয়ার্ড দিয়েন না, যেই পাসওয়ার্ড বলা থাকে সেটা 2বার টাইপ করতে হয়, তাহলে শিটটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। এবার আপনি মারা কাটা করতে চাইলেও মার্ক কাট করতে দেবে না, হ্যাঁ?
ঠিক আছে, বুঝতে পারছি। এবার পুরো কাজটা একটু ব্রেক নিয়ে পুরো কাজটা কমপ্লিট করে ফেলেন। বুঝতে পারছেন? এখানে আমি র্যাঙ্কের ফর্মুলাটা দিয়ে দিচ্ছি। আর রবিবার আবার পরীক্ষা হবে। কিসের পরীক্ষা হয়? সিলেবাস একই, সেম সিলেবাস। সব সিএস থেকে আসবে। হ্যাঁ, রবিবার প্রতিদিনই হতে পারে, যে কোনো দিনই পরীক্ষা হতে পারে। 2 সেট হবে, কিন্তু 2 সেট প্রতিদিনই পরীক্ষা হবে, যেদিন আসবেন না সেদিনই পরীক্ষা। নেন, যার যেটা নেওয়া দরকার সেটা নিয়ে নেন।